মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, সবই যন্ত্রতে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল থেকে একটুখানি গোছাগুছির দিকে এসেছি। এই যে গোছাবো, আর এরা সব গোছানোর মধ্যে উঠে উঠে বসবে, কারণ আমার অনেক দিন ধরে গোছানো হচ্ছে না, সময় পাচ্ছি না মলির পরীক্ষা বলে। তো ওই জন্য আগে ভাবলাম না সব জিনিসগুলো আজকে গোছাবো, তাই আজকে রান্না সেভাবে কিছু করবো না, এক তরকারি ভাতই করবো আজকে। ওই জন্য ভাবলাম না আগে গুছিয়ে নিয়ে তারপর, কারণ অনেক দিন ধরেই গোছানোটা আমার হচ্ছে না, মলির পরীক্ষা বলে পরীক্ষা দিতে যাচ্ছে, এই করতে যাচ্ছে, ওই জন্য আমি গোছাই। এগুলো সব এখন গুছিয়ে গুছিয়ে রাখছি, এগুলো এখনও গোছাবো। তো এই সেদিনকে আমি অভির এই জামাটা না, অভির জিন্সের সাথে একসাথে ভিজিয়েছিলাম, জামাটার কি অবস্থা। এটা এবছরের পুজোর জামা, চারিদিকে নীল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি জিন্স থেকে এত রং উঠবে। আর এখানে আমি গোছগাছ করছিলাম, আর ওরা ততবারই আমাকে ডিস্টার্ব করছিল। মাঝে মাঝে কেউ একজন করে কোলে উঠে যাচ্ছিল, যেমন বেলা খুব মানে আমি যখনই কাজ করব বেলার একদম আমার ওপর আদরে একদম ভরে ওঠে। তো বেলা কোলে আসছিল, কোনো সময় মিমি কোলে আসছে। এই করতে করতেই গোছগাছটা মোটামুটি কমপ্লিট করছিলাম। আর কোলে নিলে তো আদর করতেই হবে, একজনকে আদর করলে সবাইকে আদর করতে হবে, একবার করে সবাইকে কোলে নিয়ে আদর করে আবার কাজটা করতে থাকলাম। আর বেলা যখন মোবাইলটা দেখেছে, সেটা এখানে আমি ধরা পড়েনি। মোবাইলটা যে টেবিলের একটা মোবাইল আছে, এই মোবাইলটা বেলা বিছানা থেকে দেখে নিয়েছে, দেখে নিয়ে এই মোবাইলটা নেওয়ার জন্য হুটোপাটি করছে, মানে নিচে নেমে এসে এই টেবিলটার মধ্যে হাত বোলাচ্ছিল যে ও কখন মোবাইলটাও নেবে আর মোবাইলটাও কামড়ে কুমড়ে শেষ করবে। তো মলি ওখানে পড়ে যাচ্ছিলো আর মাঝে মাঝে দাঁত বার করে হাসছিল, কারণ ওই যে ওদের বদমাইশি দেখে। আর এখানে ছুটকি সমানে আমার গোছানো দেখে যাচ্ছিলো বসে বসে, মা কী করে কী গোছাচ্ছে না গোছাচ্ছে, ওর মাথা টাকা দিয়ে দিক আর ওদিক হচ্ছে। তো এইভাবে সব কিছু গুছিয়ে গেছি, একবারে আলমারিতে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। পরে তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। কাজে পরোটা আর আলু চচ্চড়ি এটাই টিফিনে খাবো। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সকাল থেকে অনেকগুলো কাজ করেছি আজকে। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা করি। এই যে পরোটা আর আলু চচ্চড়ি আমারটাও নিয়ে নিয়েছি, অভিকেও দিয়ে দিয়েছি। খেয়ে নিয়ে তারপর আমার ইয়ে করবো। মলিবাটা ভাতে ধরে দাঁড়িয়ে আছে। মুরগির মাংস করেছি আজকে, একটু ঝোল ধরে রেখেছি, কারণ দুবেলা হয়ে যাবে। আর ভাত আর কিছু করবো না, তাই এটা একটু নড়ে গেছে পরোটাটা, তারপরে হেভি গরম। তো কালকে সন্ধ্যাবেলা অর্ডার করা হয়েছিল মোমো থেকে কম্বো প্যাক একটা, যাতে ছিল দুখানা মোমো বার্গার আর ছিল দুটো টমেটো গার্লিক মোমোর প্যাকেট আর কি, যাতে ছিল চার পিস করে মনে হয় মোমো ছিল, আর একটা পেপসি ফ্রিতে দিয়েছিল। ফ্রি নয়, খালি ফ্রি বেরিয়ে যাচ্ছে আমার থেকে, টাকা সমেতই ধরেই নেয়। যাই হোক একটা পেপসি দিয়েছিল। আর মোমোটা খেতে ভালো ছিল, কিন্তু একটু ঝাল ছিল। আমি ভেবেছিলাম হয়তো শেজওয়ান মোমোটা আমি খেয়েছি, ওখানে প্রচুর ঝাল। আমি বলছি এটা একটু টমেটো লেখা আছে তো হয়তো ঝালটা কম হবে, প্রচণ্ড ঝাল ছিল। আর কালকে গলাটা আমার খুব ব্যথা করছিল, তো অভিকে সত্যি কথা বলতে আমি বলিনি। আমার কালকে গরম পান্তুয়া খেতে ইচ্ছা করছিল, কিন্তু রসগোল্লা অভি এনেছিল, কিন্তু সেটা গরম ছিল না। কালকে রাত্রিবেলা আমার মানে অসুবিধা হচ্ছিলো বলে আমি কথা বলতে পারিনি বেশি, তাই ভিডিওটাও শেষ করা হয়নি। তো আজকে হচ্ছে নেক্সট ডে। তো সকাল থেকেই কারোরই শরীরটা মানে আমার মনে হয় ওয়েদারটার জন্য সবারই একটু শরীরটা ম্যাচ করছে। ওই জন্য সকাল থেকে কাজে সেরকম গতিবেগ, সেরকম মানে তাড়াহুড়ো করে কোনো ব্যাপার নেই। তো ওই বেরিয়ে যায়, বলছে এখন আমি করবো টিফিন। তো কালকের মাংসটা আছে, অল্প একটুখানি আছে, তাই আমি বললাম যে রুটি করি, বরঞ্চ রুটি দিয়ে মাংস দিয়ে তারপর টিফিন খেয়ে নাও। ওই বলছে আমার পেটের গণ্ডগোল, মলি বলছে আমার পেট ব্যথা। কালকে রাত্রিবেলা আমি মলি কিছু খাইনি, খালি মোমোই খেয়েছি, আর কিছু খাইনি। আর মোমোটা ভেবেছিলাম যে ঝাল হবে না, কিন্তু এত ঝাল না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলুন করি রুটিটা করার পরে তারপরে ভাত সব করবো। পরোটা করেছি আর কালকের মাংস ছিল, ওই মাংস ব্যাস। চলুন মানে বাপিরটা নাও, তোমারটা নাও। জল সব ভরাবো না? এখানে ওদের মাংস আর আমাদের ডিম বসিয়েছি সেদ্ধ। আজকে না শরীরটা বড্ড ম্যাচ করছে, ভালো লাগছে না কিছু। আজকে না শরীরটা বড্ড ম্যাচ করছে, একদম ভালো লাগছে না কিছু। এই বিছানার মধ্যে রোদটা যেটা আসছিল, দারুণ রোদ। এই বিছানার মধ্যে রোদ আসে আমাদের এই শীতকালটা।
এত গরমকালেও আসে জানি না, ম্যাক্সিমাম তো বন্ধই থাকে, গরমকালে এসি চলে যেহেতু। তো এতক্ষণ শুয়েছিলাম, এই রোদটা যে কি ভালো লাগছে। ফ্যান ট্যান সব অফ আমাদের ঘরে, ফ্যান ট্যান সব অফ করে রেখে দিয়েছি। রোদটা ভালো লাগছে, শরীরটা না ভালো নেই, মানে ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না কিচ্ছু, ব্যাপারটা রয়েছে, কিছুই ভালো লাগছে না। বেশ এরকম হতো, আমি বেশ শুয়ে থাকতাম, মুখের গোড়ায় খাবার বেশ চলে আসতো, কত ভালো হতো। কেউ করে দেওয়ারও নেই বাবা, নিজেকেই করতে হবে, নিজেকেই খেতে হবে, কেউ খাইয়েও দেবে না, কেউ করেও দেবে না। এই হচ্ছে মেয়েদের জীবন। বাপের বাড়িতে যতদিন থাকো অ্যাশ করো, তাই না? মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে আমার মুড যদি একবার অফ হয়ে যায় না, আমার কিছু ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। যেমন কালকে থেকে আমার মুড অফ, তার কারণ হচ্ছে ওর সাথে কালকে আমার ঝগড়া হয়েছে। আর আমি মাথা গরম যদি হয়ে যায় না, কোন লেভেলে গিয়ে মাথা ঠান্ডা হবে আমি ঠিক। ঝগড়া হয়েছে বলে কালকে রাত্রিবেলা গলাটা গেছে চিড়ে, এত চিল্লেছি গলা গেছে চিড়ে, কালকে রাত্রিবেলা কথা বলতে ইচ্ছা করছিল না। আর ঝগড়া হয়েছে বলে আজকেও পর্যন্ত আমার মনটা অফ। এই মনটা কবে ঠিক হবে এখন জানি না, মানে আর একবার ঝগড়া হলে তারপর মনটা আমার মনে হয় ঠিক হবে। ঝগড়াটা যদি করি, ঝগড়া যদি ঠিকঠাক করে করতে না পারি না, আমার মনটা ঠিক শান্তি পায় না, মানে শেষ হতে হবে ঝগড়ার ব্যাপারটা, তাহলে মনটা একটু শান্তি হয়ে যায়। আর যদি আমি একতরফা বলি, একতরফা যদিও হয় না ব্যাপারটা, অভিযোগ বলে আমাকে, যেটা না, আমাকে জিততে হবে, ঝগড়ায় আমাকে জিততে হবে, আমার পয়েন্ট অফ ভিউগুলো রাখতে হবে, যে আমি এই পয়েন্টগুলো রাখছি, তার উত্তরটা তোমাকে দিতে হবে। সেই পয়েন্ট যদি আমার মনের মতো না হয়, আবার আমি ওই পুরোনো কথা একই তুলব, এটা আমার বিশাল বড় দোষ একটা। তো চলো, হ্যাঁ রান্না বান্না করি, অভি চান হয়ে গেল, চান করে বেরোলো, সকাল থেকে শুয়ে আছি। আজকে অভি পালং শাক কেটেছে, মূলোটা কেটে দিয়েছে, যেহেতু পালং শাকের ঘন্ট করবো। কালকে সব বাজারে এনেছে, অনেক বাজারে এনেছে, যেহেতু পালং শাকের ঘন্ট করবো, মূলো আর পালং শাকটা কেটে দিয়ে অভি চান টান সব হয়ে গেল। ওদিকে ওর বেরোনোর কথা ছিল সকালবেলা, তো যেখানে যাওয়ার কথা সেখানে নাকি যাওয়া হবে না, তাহলে বিকালে যেমন বেরোয় তেমনই বেরোবে। তো মিমির কথাটা কমপ্লিট করে, মিমির কথাটা তখন কমপ্লিট করা হলো না, এটা বড় বড় একটা সাহেব পূজা। তো যাই হোক, তো মিমির তো পেটে ওটা দেখা গেল, ওটা একটু বড় পর্যন্ত। আমরা তারপর ঘরে এসে দেখলাম মিমির পেটে সত্যি একটা গোল মতো কি একটা আছে। এতদিন আমাদের কাছে ছিল, মানে 42 দিন মতো আমরা কিন্তু একদিনও দেখতে পাইনি পেটে আছে, ওই লোকটা এসে কিন্তু দেখলো। তো তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ সত্যিই তো পেটে একটা এরকম ছোটো মতো, মানে যেহেতু ছোটো ছোটো মতো একটা ছিল, তারপর যত বড় হচ্ছে না জিনিসটাও বাড়ছে, গোল হচ্ছে। এবার আমরা যাকে দেখাই, ডক্টর অমলেন্দু ভট্টাচার্য না, চ্যাটার্জি, অমলেন্দু চ্যাটার্জি, দমদম ক্যান্টনমেন্টে বসে, মানে কুকুরদের সবচেয়ে বড় ডাক্তার, নিয়ে ওনার কাছে নিয়ে গেলাম। আর উনি আমাদের ভালো মতোই চেনেন, আমাদেরও খুবই ভালোবাসেন, তো গেলে একটা আলাদাই খাতির করেন। তো যাই হোক, তো ওনার কাছে নিয়ে গেলাম, ওনার কাছে নিয়ে যেতে তো উনি বললেন যে হ্যাঁ এটা সত্যিই তো আছে, এটা হার্নিয়া, এটা হার্নিয়া, তো এখন তো ছোটো, তো আরেকটু বড় হোক, শীতকালে ওর অপারেশন করবো। আমরাও টেনশানে পড়ে গেছি যে হার্নিয়া ব্যাপার। তখন আমরা বললাম তাহলে ঠিক আছে দেখো, তাহলে নভেম্বরটা একটু হালকা হালকা থাকবে ঠান্ডা, তো নভেম্বরের শেষের দিকে আমরা তাহলে অপারেশন করাবো। বললো ঠিক আছে। ডাক্তারগুলো বয়স হয়েছে, এখন ভালোই বয়স হয়ে গেছে। তো তারপরে যখন অপারেশন করার যখন কী হলো, কিছু মাস পরে দেখছি মিমির আর ওটা নেই, গোল যেটা আমাদের হাতে ঠেকছিল সেটা আর মিমি নেই। ঠাকুরের আশীর্বাদ নাকি না মিমি ওটা আমাদের বাড়ি থেকে যাবে না বলে মিমি পেট থেকে ওটা দেখিয়েছিল, ভগবান জানে, আমি জানি না কী হয়েছিল। তবে মিমির ওটা আমরা যখন অপারেশন ডাক্তার সব কথাবার্তা, কোনো ওষুধ দেয়নি ডাক্তারবাবু, যে ওটা কমানোর জন্য কোনো ওষুধপত্র কিছু বলে, এটা কোনো ওষুধ হয় না, এটা হার্নিয়া, এটা কোনো ওষুধ হবে না। তো বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে মিমির পেটে আর আমরা কোনো দিন ওইটা দেখতে পাইনি। জানি না ভগবানের কী ইচ্ছা ছিল, ভগবান হয়তো চেয়েছিলেন মিমি আমাদের বাড়ি থেকে, মানে লোকটা আর কি একদম খুব খুশি নিয়ে, মিমিকে যখন স্ত্রী দিয়ে নেওয়াচ্ছি, মিমি আমাকে চাকরি যেতে আসছে, যা হয় বাচ্চা দেখলে, ওটা খুব খুশি। আর মিমি ছোটোবেলায় খুব দুরন্ত ছিল, হ্যাঁ সব এই দুটো বোনকে খুব মারত। সেই মিমি যা হয়ে রয়ে গেল, ঠাকুরের আশীর্বাদে মিমি এখনও সুস্থ, মিমির কোনো অপারেশন করতে হয়নি, না কোনো আর ওই গোট মতো কোনো কিছু পেটে হাত দিলেও পাওয়া যায়।
গেলে হয়তো মিমি আজকে থাকতো না। ভগবান যাকে যেটা দিয়েছে, আর সত্যি মিমিকে আমরা খুব ভালোবাসি। মিমিকে কেন, সবাইকেই ভালোবাসি। খুব আদর। তো চলুন, আর অভিমানী আর মিমির যে মা, সে আবার এতটাই বাচ্চা, সে আবার মানে 1 বছর বয়সে আবার বিয়ে হয়ে গেছে। আমরা তো ভাবলাম যে হয়ে গেল 1 বছর বয়সে প্রেগনেন্ট, 1.5 বছরের মাথায় প্রেগনেন্সি হওয়া দরকার, সেখানে 1 বছরের মাথায় অভিমানী প্রেগনেন্ট হয়ে গেছে নিজের। আমি তো বুঝতে পারিনি অভিমানী প্রেগনেন্ট। হ্যাঁ, তো যাই হোক, সে একদিন অন্যদিন গল্প করবো। সে অভিমানী কি করতো, আমরা একটা গামলার মধ্যে বাচ্চাগুলোকে রাখতাম, আর আমি যখন মলিকে পড়তে দিতে যেতাম, অভিমানীকে আমি নিচে রেখে দিয়ে যেতাম, আর গামলাটা বিছানার উপর রেখে দিই, যাতে অভিমানী বিছানায় যেতে না পারে। ও বাবা, ও ঠিক কর্নার দিয়ে উঠে ফুটে দেখি গামলা, এসে যখন আসতাম তখন দেখতাম গামলার ভিতরে বসে ওদের দুধ খাওয়াচ্ছে। আমার তো টেনশানে শেষ হয়ে যেতাম যে ছুটকি তো খুব ছোট, যদি ছুটকি, ওদের সেন্সটা খুব কম থাকে, ছুটকির ওপর যদি বসে পড়ে তখন দেখতাম না, ও দিব্যি আছে, ছুটকি টিন উঠতে গেলে অভিমানী দুধ খাচ্ছে, আর ও দিব্যি ও গামলাটার মধ্যে বসে আছে। এটা হচ্ছে আমার অভিমানী বলে বসে আছে, তাই তো মা? খুব অভিমান বাবা, তাই না? একটু পান থেকে চুল খসলে কি একদম মুখটা গোমরা হয়ে যাবে। শোনা মা, এটা হচ্ছে পাগল, আমার রক্সির পাগলটাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারলো না। তো চলুন, টাটা।